আচ্ছা, আজকে আমি ক্লাস 10 এর সদিশতা চ্যাপ্টারের যে উপপাদ্য 48 আছে সেটি আজকে শুরু করব। পেজ নাম্বার হচ্ছে 255। উপপাদ্যটি হলো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু অর্থাৎ যে বিন্দুটায় সমকোণটা থাকে সেখান থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত যে ত্রিভুজ উৎপন্ন হয় সেই ত্রিভুজদ্বয় সদিশ হয় এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকেই মূল যে ত্রিভুজটা থাকে সেই ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। তাহলে এটা করার আগে আমাদেরকে সদৃশতা সম্পর্কে একটু ধারণা জানতে হবে। সেটা আচ্ছা, আকার মানে হচ্ছে সাইজ, আর আকৃতি এটা মানে হচ্ছে শেপ। এই দুটোর মধ্যে পার্থক্য কি? আকার মানে হচ্ছে কতটা বড় কিংবা ছোট সেটা বোঝা যায় এটা থেকে, সাইজ। আর আকৃতি অর্থাৎ শেপ এটা মানে কি রকম দেখতে হয়, চেহারাটা কেমন সেটা বোঝা যায়। যেমন আমরা যদি এখানে দুটো ছবি আঁকি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো, এটা আকারে ছোট, এটা হচ্ছে বড়, অর্থাৎ দুটোর আকারটা আলাদা, কিন্তু এটা আকৃতি কেমন? ত্রিভুজ আকৃতি, এটাও ত্রিভুজ আকৃতি হয়। তাহলে এই দুটোর আকৃতিটা একই কিন্তু আকারটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে আকার আর আকৃতির মধ্যে ডিফারেন্স। আকার মানে হচ্ছে কতটা বড় কিংবা ছোট সেটা বোঝা যায়, আর আকৃতি মানে হচ্ছে কি রকম দেখতে সেটা। আমরা যদি এটা আঁকলাম, এটা মানে হচ্ছে বর্গক্ষেত্র দেখে মনে হচ্ছে। এটাও তাই, এটাও বর্গক্ষেত্র। তাহলে এটা আকারে ছোট, এটার আকারটা বড়, কিন্তু দুটোরই আকৃতিটা হচ্ছে বর্গক্ষেত্রের মতো। এটাই হচ্ছে আকার আর আকৃতির পার্থক্য। আচ্ছা, এবার দুটো জ্যামিতিক চিত্রকে কখন বলা হবে সদৃশ? তাহলে একাধিক চিত্রে যদি আকৃতিটা একই হয়, আকারটা কোনো ব্যাপার না, কিন্তু আকৃতি যদি একই হয় তাহলে তাকে বলা হবে সদৃশ। অর্থাৎ একাধিক চিত্রে আকৃতি একই হলে তাদেরকে সদৃশ বলে। এবার দুটো ত্রিভুজ কখন সদৃশ হয় সেটা দেখতে হবে। আমরা দুটো ত্রিভুজ ধরলাম, একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ ধরলাম পি কিউ আর। এই দুটো ত্রিভুজ সদৃশ হবে তখনই যখন এগুলোর অনুরূপ কোণগুলো সমান হবে। এই দুটো অনুরূপ কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক হবে। অর্থাৎ এই কোণটার সাথে অনুরূপ কোণ এই কোণটা সমান হবে, অর্থাৎ কোণে
সমান কোণ পি। আচ্ছা, এই কোণটা অনুরূপ কোণ এটা, এই দুটো পরস্পর সমান হবে, তাহলে কোণ বি সমান কোণ কিউ, আর এটার সাথে এটা সমান, তাহলে কোণ সি সমান কোণ আই। আর অনুরূপ যে বাহুটার অনুপাত, এই বাহুটার অনুরূপ বাহু হচ্ছে এটা, এটার অনুপাত এবি বাই ওটা হচ্ছে পি কিউ সমান, এটার অনুরূপ বাহু হচ্ছে এটা, তাহলে বিসি বাই কিউ আর ইকুয়াল টু এই বাহুটার অনুরূপ বাহু হচ্ছে এসি বাই পি আর। অর্থাৎ দুটো ত্রিভুজ তখনই সদৃশ হবে যখন অনুরূপ কোণগুলো সমান হবে এবং অনুরূপ বাহুগুলোর যে অনুপাত সেগুলোও সমান হবে। এবার সদৃশ কোণী ত্রিভুজ কাকে বলবো? সদৃশ কোণী ত্রিভুজ এই দুটো ত্রিভুজ আছে আমাদের, একটা হচ্ছে এবিসি, একটা হচ্ছে পিকিউ আর। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ কোণী যদি এই দুটো ত্রিভুজের অনুরূপ কোণগুলো যদি সমান হয়, অর্থাৎ এ এর সঙ্গে পি, বি এর সঙ্গে কিউ, তারপরে কোণ সি এর সাথে কোণ আর, অর্থাৎ অনুরূপ কোণগুলো যদি সমান হয়ে যায় তাহলে তাকে বলা হবে সদৃশ কোণী ত্রিভুজ। আচ্ছা, এবার এর আগে আমাদের একটা উপপাদ্য আছে যেটা সিলেবাসে নেই। কোন ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় সদৃশ কোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা অবশ্যই সদৃশ হবে। সদৃশ কোণী ত্রিভুজ মানে সেটা হচ্ছে সদৃশ, এটা আমরা আগের উপপাদ্য একটা আছে সেটা থেকে জানি। আচ্ছা, আমাদের এখন আজকের যে মেন যে উপপাদ্য সেটা ছবি আঁকবো। প্রথমেই আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজের যে সমকোণ, আমরা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ এইভাবে আঁকি, এটা হচ্ছে সমকোণ, কিন্তু সমকোণটাকে উল্টে উপরের দিকে আমরা অঙ্কন করেছি। এই যে সমকোণটাকে সেটা উপরের দিকে রেখেছি। আচ্ছা, এবার ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এবার সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু, অর্থাৎ এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণিক বিন্দু কোনটা? এই বিন্দুটা। তাহলে এই বিন্দু থেকে এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজের উপরে যদি লম্বটা নিই আমরা তাহলে কি পাবো? লম্বটা না অতিভুজের উপর, নাম দিলাম এ ডি। যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হলে আমাদেরকে চারটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্রদত্ত, আরেকটা হচ্ছে প্রামাণ্য, আরেকটা অঙ্কন আর প্রমাণ।
এই চারটে জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রদত্ত মানে যেটা দেয়া থাকবে উপপাদ্যে, আর প্রামাণ্য মানে হচ্ছে যেটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। অঙ্কন মানে আমাদের যদি এক্সট্রা কোনো আকার দরকার হয় তাহলে সেটা আঁকতে হবে, আর প্রমাণ মানে আমাদেরকে স্টেপ বাই স্টেপ সেটাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে যে কোনো উপপাদ্যের ক্ষেত্রে এই চারটে জিনিসকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের এই যে সমকোণী বিন্দু এ থেকে এই অতিভুজের উপর একটা লম্ব টেনেছি। এই লম্ব টানার ফলে এখানে কটা ত্রিভুজ তৈরি হয়েছে? এই লম্বর বাম দিকে একটা তৈরি হয়েছে এটা। তাহলে এই ত্রিভুজটার নাম কি হবে? এ বি ডি। ত্রিভুজ এ বি ডি। এখানে ডান দিকে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে ত্রিভুজ এ সি ডি। আবার পুরো যদি ত্রিভুজটা পুরোটা কি নিই তাহলে এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ত্রিভুজ আছে, একটা হচ্ছে পুরো ত্রিভুজটা, আর একটা হচ্ছে বাম দিকে একটা, ডান দিকে। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এই লম্ব টানার ফলে দুপাশে যে ত্রিভুজ তৈরি হয়েছে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ, এবং এই দুটো প্রত্যেকটাই আবার এই বড় ত্রিভুজ মূল যে ত্রিভুজটা আছে সেটার সঙ্গে সদৃশ হবে। অর্থাৎ এই দুটো ত্রিভুজ সদৃশ হবে, আবার এই ত্রিভুজটা এটার সাথে সদৃশ হবে, এটাও এটার সঙ্গে সদৃশ হবে, সেটা দেখাতে হবে। তাহলে প্রদত্ত আমাদের উপপাদ্যটিতে যেটা দেয়া আছে সেটাই নাম দিয়ে দিয়ে লিখব। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ, এই অতিভুজটা কোনটা? বিসি। তাহলে অতিভুজ বিসি এর উপর এ ডি লম্ব টানব। তাহলে এডি লম্ব। তাহলে এটা আমাদের দেয়া আছে, উপপাদ্যে দেয়া আছে সমকোণী বিন্দু থেকে যদি লম্ব টানা হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে লম্ব, সেটা আমরা ধরে নিলাম এডি লম্ব। সেবার প্রমাণ্য তাহলে কি প্রমাণ করতে হবে? এক নম্বর হচ্ছে এই ত্রিভুজটা এই পুরো ত্রিভুজটার সঙ্গে সদৃশ হবে একবার। তাহলে এই ত্রিভুজটা যদি আমরা নাম দিই ডিবিএ, ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এই পুরো ত্রিভুজটা হচ্ছে এবিসি। তাহলে এবিসি সদৃশ। তাহলে বাম দিকে একটা পুরোটার সঙ্গে সদৃশ হবে, এটা প্রমাণ করতে হবে। এবার ডান দিকের যে ত্রিভুজটা সেটাও পুরোটার সঙ্গে সদৃশ হবে, সেটাও প্রমাণ করতে হবে। ডান দিকের ত্রিভুজটার নাম কি? ডিসিএ। ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি হচ্ছে সদৃশ। আর 3 নম্বর, এই দুটো পরস্পর সদৃশ। এই ত্রিভুজটা হচ্ছে ডিবিএ আর এই ত্রিভুজটা হচ্ছে ডিসি। ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিসিএ এটা
এটা হচ্ছে 37। তাহলে আমাদের এই তিনটে জিনিস প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রত্যেকটা জোড়া জোড়া ত্রিভুজ দ্বয় পরস্পর সদৃশ। এবার এখানে আমাদের কোনো এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই, কারণ বলাই আছে এটা লম্ব টেনে বলাই আছে যে অতিভুজের উপর এটা লম্ব, সেই জন্য এক্সট্রা কোনো অঙ্কনের দরকার নেই। আমরা সরাসরি এখানে প্রমাণ করব। এবার প্রমাণ। তাহলে প্রথমে আমরা দুটো ত্রিভুজ নেব। একটা হচ্ছে বাম দিকের এই লম্বের বাম দিকে যে ত্রিভুজটা আর পুরো ত্রিভুজটা, অতএব ত্রিভুজ বাম দিকের ত্রিভুজটা কি DBA, তাহলে DBA ও এই পুরো ত্রিভুজটা হচ্ছে ABC, তাহলে ত্রিভুজ ABC থেকে পাই। তাহলে এই দুটো ত্রিভুজের কোন কোণগুলো সমান সেটা দেখতে হবে। তাহলে বাম দিকের যে ত্রিভুজটা লম্ব টানা হয়েছে অতিভুজের উপরে, লম্ব মানে লম্বের উভয় পাশে যে কোণ তৈরি হয় সেটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে কোনো বাহুর উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে লম্ব মানে লম্বের উভয় পাশে সমকোণ তৈরি হয়। তাহলে এই DBA এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। আবার এই পুরো ত্রিভুজটাকে যদি দেখি তাহলে সমকোণী বিন্দু A, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার বড় ত্রিভুজের এই যে কোণটা এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ সমান, এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি 1 নম্বর কোণ ADB, এই কোণটা এই বিন্দুতে যে কোণটা আছে বাম দিকে সেটা হচ্ছে ADB। তাহলে কোণ ADB সমান বড় ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণ BAC, BAC মানে হচ্ছে এই কোণ। তাহলে প্রত্যেকই সমকোণ মানে 90 ডিগ্রি, আমরা সমান হলো। আচ্ছা, এবার এই যে কোণটা B বিন্দুতে যে কোণটা আছে সেটা এই বাম দিকের ত্রিভুজের কোণ, আবার এই পুরো যে ত্রিভুজটা আছে সেটারও কোণ। কারণ এটা যদি মুছে দিই B যে কোণটা বড় ত্রিভুজের কোণ, আবার এই যে বাম দিকের ত্রিভুজ সেটারও কোণ, তার মানে দুটো কোণ সমান। তাহলে কোণ এই কোণটার নাম হচ্ছে ABT। যখন আমরা ছোট ত্রিভুজের কোণ হিসাবে দেখব এটাকে, তখন নাম দিলাম ABD। যেটাকে যখন বড় ত্রিভুজের কোণ হিসাবে দেখব তখন এই কোণটার নাম কি ABC। কোণ ABC, এই দুটো সমান। যেহেতু একই কোণ দুটো ত্রিভুজই আছে তার মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সমান। আচ্ছা, এবার তাহলে কি পড়ে থাকলো, এখানে এই দুটো কোণ হয়ে গেল এই ত্রিভুজে, বাকি কি পড়ে থাকলো এই যে এখানে একটা কোণ আছে
কোণটা বাকি থাকে। তাহলে এই দুটো কোণ আমরা নিয়ে নিয়েছি আগে, তাহলে বাকি থাকলো এই কোণ। আচ্ছা, বড় ত্রিভুজের কোণ কোণ দুটো নিয়েছি আমরা। প্রথমে নিয়েছিলাম এই সমকোণটা, তারপরে এই কোণটা নিয়ে নিয়েছি। তাহলে বাকি পড়ে থাকলো কোণটা এটা। তাহলে দুটো দুটো করে নেওয়ার পরে একটা যে বাকি থাকছে সেই দুটোও সমান হবে, অর্থাৎ অবশিষ্ট এই কোণটা হচ্ছে বি এ ডি সমান বড় ত্রিভুজের এই কোণটা বাকি থাকছে, এটার নাম হচ্ছে এ সি বি। অর্থাৎ আমরা তাহলে এই দুটো ত্রিভুজ অর্থাৎ বাম দিকেরটা আর বড় ত্রিভুজ থেকে কি পেলাম? তিনটে কোণই সমান পরস্পর। তাহলে অনুরূপ কোণগুলো সমান। তাহলে অর্থাৎ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ কোণী হবে, কারণ যেহেতু এটা তিনটে কোণের সঙ্গে বড়টা তিনটে কোণ সমান হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি হচ্ছে সদৃশ কোণী। যেহেতু অনুরূপ কোণগুলো সমান সেহেতু এটা হলো সদৃশ কোণী। আর দুটো ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে সেটা সদৃশ হবে। অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ এবিসি হচ্ছে সদৃশ। আমাদের প্রমাণের ক্ষেত্রে 1 নম্বরে এটাই প্রমাণ করতে বলা আছে যে এটা এটা পরস্পর সদৃশ হবে। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বরের যে পার্ট প্রামাণ্যের সেটা কমপ্লিট হলো। এরপরে কি দেখাতে হবে? এই ডান দিকের ত্রিভুজটা পুরো ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। ত্রিভুজ ডান দিকের ত্রিভুজটার নাম কি ডিসিএ। ডিসিএ ও ত্রিভুজ পুরো ত্রিভুজটা হচ্ছে এবিসি থেকে পাই। তাহলে কোন কোণগুলো সমান? ডান দিকের ত্রিভুজের যেহেতু এটা লম্ব, লম্বর এদিকে এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার এই যে পুরো ত্রিভুজটা আছে এটা এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটার সাথে এটা সমান। তাহলে কোণ এ ডিসি সমান কোণ এই কোণটার নাম হচ্ছে বি এ সি। আচ্ছা, এবার এই কোণটা যদি দেখি তাহলে এটা এই ডান দিকের এই ত্রিভুজেরও কোণ, আবার বড় ত্রিভুজেরও কোণ। কারণ এই ডান দিকে এটাতেও আছে এই কোণটা, আবার যদি এটা মুছে দেই তাহলে এই বড় ত্রিভুজেরও এটা কোণ। তাহলে আমরা যদি ডান দিকের ত্রিভুজের কোণ হিসাবে নিয়ে থাকি তাহলে নামটা কি হবে? এ সি ডি। তাহলে কোণ এসিডি সমান এটাকে যদি আমরা বড় ত্রিভুজের কোণ হিসাবে বিবেচনা করি তাহলে এটার নাম কি হবে? এ সি বি। প্রথম ক্ষেত্রে এটা দুটোই 90 ডিগ্রি। আচ্ছা, অবশিষ্ট তাহলে কোনটা থাকলো? তাহলে ছোট ত্রিভুজের ডান দিকে এটাও নেওয়া আছে এটাও নেওয়া আছে, তাহলে বাকি থাকছে এই কোণ। আর বড় ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাও নিয়ে নিয়েছি এটাও নেওয়া হয়েছে, তাহলে বাকি থাকছে কোণটা? এই কোণটা বাকি থাকছে, তাহলে এটা। তাহলে অবশিষ্ট যে কোণ দুটো পড়ে থাকলো সে দুটোও সমান হবে, কারণ বাকি দুটো যেহেতু সমান অবশিষ্ট যেটা পড়ে থাকছে এটা আর এটা এই দুটো সমান হবে। তাহলে ছোট ত্রিভুজের পড়ে থাকছে এটা আর বড় যে ত্রিভুজ সেটার পড়ে থাকছে এটা, এই দুটো সমান। তাহলে কোণ
সমান দুটো ত্রিভুজের, তাহলে আমাদের ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। তাহলে সদৃশকোণী এটা প্রমাণিত হলো। আর যদি দুটো ত্রিভুজ সদৃশকোণী হয় তাহলে ত্রিভুজ দুটো সদৃশ হয়। অর্থাৎ ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ এবিসি এটা হচ্ছে সদৃশ। তাহলে আমাদের প্রামাণ্যের 2 নম্বরে এটাই বলা ছিল যে এটা সদৃশ হবে, কারণ ডান দিকেরটা আর এই পুরোটা সদৃশ হবে। আচ্ছা, এবার 3 নম্বরে বলেছে প্রামাণ্যের এই উভয় দিকের দুটোও সদৃশ হবে। তাহলে এখানে 3টা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ ডিবিএ, এই ডান দিকেরটা বাম দিকেরটা, আর ডান দিকেরটা হচ্ছে ত্রিভুজ ডিসি। তাহলে এই ত্রিভুজটা এটার সাথে সদৃশ, আবার এই ত্রিভুজটা এটার সাথেও সদৃশ, এটাও প্রমাণ করবে। তাহলে দুটো ত্রিভুজেরই একটা কমন ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ যদি হয়, তাহলে এই দুটো ত্রিভুজও সদৃশ, কারণ সেটা আমরা বলতে পারি। এই দুটোই একই ত্রিভুজের সঙ্গে সদৃশ যদি হয় তাহলে এই দুটো সদৃশ হবে, এই দুটো সদৃশ। সেটাই লিখছি, যেহেতু ত্রিভুজ ডিবিএ এটা সদৃশ, আবার ত্রিভুজ ডিসিএ এটাও সদৃশ। দুটো ত্রিভুজই একই ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ, তাহলে আমরা বলতে পারি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ। অতএব ত্রিভুজ ডিবিএ ও ত্রিভুজ ডিসিএ পরস্পর সদৃশ। তাহলে আমাদের এখানে প্রমাণ কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, এখানে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে লম্ব টানি তাহলে দুপাশে যে ত্রিভুজ দুটো তৈরি হয় সেই দুটো ত্রিভুজ সদৃশ হয়, এবং প্রত্যেকটা ত্রিভুজই আবার এই মূল যে ত্রিভুজ ছিল সেটার সঙ্গে সদৃশ। তাই তোমরা এটা ভালো করে দেখবে এবং বই থেকেও উপপাদ্যটি পড়ে দেখবে। এখানে শেষ করলাম ক্লাস।